ইউরোপের প্রান্তে সমুদ্রের গর্জন আর শত শত বছরের পুরনো ইতিহাসের ছোঁয়া নিয়ে দাঁড়িয়ে আছে যে দেশটি, সেটাই হলো পর্তুগাল। একসময় বিশ্বের প্রথম বৈশ্বিক সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছিল এই জাতি। আজ পর্তুগাল শুধুমাত্র ক্রিশ্চিয়ানো রোনালদো বা ফেডের জন্য নয়, বরং ইউরোপের অন্যতম নিরাপদ, সাশ্রয়ী এবং ডিজিটাল হাব হিসেবে দ্রুত গড়ে উঠছে। আজকের ভিডিওতে আমরা পর্তুগালের গৌরবময় অতীত, এর শিক্ষা ব্যবস্থা, অর্থনীতি এবং বিশ্বখ্যাত ব্যক্তিদের নিয়ে বিস্তারিত আলোচনা করব। আর প্রথম ধাপে চলুন জেনে নেওয়া যাক এই দেশটি তার নাম পেল কীভাবে। পর্তুগালের নামটি এসেছে প্রাচীন রোমান জনপদ পোর্টাস কাল থেকে। পোর্টাস শব্দের অর্থ পোর্ট বা বন্দর, আর টেল বা টেলস ছিল আধুনিক পোর্তো শহরের পুরনো নাম। অর্থাৎ এটি একটি প্রাচীন বন্দরের নাম থেকে এসেছে, যা দেশটির সমুদ্র নির্ভর ইতিহাসের ইঙ্গিত দেয়। প্রসঙ্গত, লিসবনকে ইউরোপের আলোর শহর বা সিটি অব লাইট বলেও ডাকা হয়, কারণ এখানে অন্যান্য ইউরোপীয় রাজধানীর তুলনায় সূর্য বেশি সময় ধরে কিরণ দেয়। পর্তুগাল দক্ষিণ পশ্চিম ইউরোপের আইবেরিয়ান উপদ্বীপের পশ্চিম প্রান্তে অবস্থিত। ইউরোপের সর্বপশ্চিমে অবস্থিত দেশটির সীমানা ক্ষেত্রটি প্রায় 92,215 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত। এটি ইউরোপে অপেক্ষাকৃত ছোট দেশগুলোর মধ্যে অন্যতম। দেশটির মানচিত্র প্রায় আয়তাকৃতির। দেশটি শুধুমাত্র স্পেনের সাথে সীমান্ত ভাগ করে, যা এটিকে ইউরোপের মূল ভূখণ্ড থেকে কিছুটা বিচ্ছিন্ন রেখেছে। পর্তুগালের রাজধানী হল লিসবন, যা আটলান্টিক উপকূলের তাগুস নদীর তীরে অবস্থিত এবং ইউরোপের অন্যতম প্রাচীন রাজধানী। লিসবন ইউরোপের অন্যতম প্রাচীন শহরগুলোরও একটি। মূল ভূখণ্ডের বাইরে অ্যাজোরেস এবং ম্যাডেইরার মতো কয়েকটি দ্বীপপুঞ্জ পর্তুগালের অংশ। আটলান্টিক মহাসাগরের কোলে অবস্থিত এই অ্যাজোরেস দ্বীপপুঞ্জ হল পর্তুগালের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ মাউন্ট পিকো এর অবস্থান। এই ভৌগোলিক কাঠামোর মাঝে সময়ের পরিক্রমায় গড়ে উঠেছে বিশাল এক জনপদ। জনসংখ্যা। পর্তুগালের ইতিহাস অনেক প্রাচীন এবং প্রাগৈতিহাসিক যুগে মানুষ এখানে বসবাস করত, তার প্রত্নতাত্ত্বিক প্রমাণ রয়েছে। তবে পর্তুগাল এবং স্পেন নিয়ে গঠিত আইবেরিয়ান উপদ্বীপের গুহাগুলোতে উচ্চ প্যালিওলিথিক যুগের মানব বসতি নিদর্শন পাওয়া গেছে, যার মধ্যে কিছু 40,000 বছরেরও বেশি পুরনো। এই বসতিগুলি মূলত ছিল হোমো সেপিয়েন্স বা আধুনিক মানুষ এবং কখনো কখনো লিয়ান্ডারথালদের। 2025 সালের হিসাব অনুযায়ী দেশটিতে প্রায় 1,20,00,000 মানুষের বসবাস। ইউরোপের অন্যান্য দেশের তুলনায় এটি ছোট হলেও এর সাংস্কৃতিক প্রভাব বিশ্বজুড়ে ব্যাপক। পর্তুগালের জলবায়ু সারা বছরই বেশ মনোরম, যা পর্যটন এবং জীবনযাত্রার জন্য আদর্শ। আরেকটি মজার তথ্য হলো পর্তুগাল এবং ব্রিটেন বিশ্বের প্রাচীনতম সামরিক জোটের অংশ, যা 1373 সালের অ্যাংলো পর্তুগিজ চুক্তি দ্বারা গঠিত। প্রশাসনিক কাঠামো। পর্তুগাল একটি সংসদীয় গণতন্ত্র এবং আধা সামরিক প্রজাতন্ত্র। এখানে রাষ্ট্রপতি বা প্রেসিডেন্ট হলেন রাষ্ট্রপ্রধান এবং প্রধানমন্ত্রী হলেন সরকার প্রধান। রাষ্ট্রপতি জনগণের সরাসরি ভোটে 5 বছরের জন্য নির্বাচিত হন এবং প্রধানমন্ত্রী সংসদীয় নির্বাচনের ফলাফলের ভিত্তিতে রাষ্ট্রপতি তাকে নিয়োগ করেন।
মন্ত্রিসভার প্রধান হিসেবে তিনি দেশের শাসনকার্য পরিচালনা করেন। একটা দীর্ঘ সময় একনায়কতান্ত্রিক শাসনের পর 1974 সালের কার্নেশন বিপ্লবের মাধ্যমে দেশটি শান্তিপূর্ণভাবে গণতন্ত্রে ফেরে। এই বিপ্লব কোনো রক্তপাত ছাড়াই সংগঠিত হয়েছিল, যা পর্তুগিজদের রাজনৈতিক স্থিতিশীলতা ও শান্তিপূর্ণ পরিবর্তনের প্রতীক। পর্তুগাল ইউরোপীয় ইউনিয়নের সদস্য এবং ন্যাটো এর প্রতিষ্ঠাতা সদস্যদের মধ্যে অন্যতম। রাজনৈতিকভাবে স্থিতিশীল এই দেশটি বিশ্বের একমাত্র রাষ্ট্র যা এর প্রতিবেশী স্পেনের চেয়েও প্রাচীন, অর্থাৎ তার বর্তমান সীমান্তের স্থিতিশীলতা বেশি সময়ের। ইতিহাস। পর্তুগালের ইতিহাস মানব সভ্যতার ইতিহাসের এক গুরুত্বপূর্ণ অংশ। পঞ্চদশ এবং ষোড়শ শতাব্দীতে প্রিন্স হেনরি দ্য নেভিগেটরের নেতৃত্বে পর্তুগিজরা বিশ্বব্যাপী নৌ অভিযান শুরু করে। এদের মধ্যে ভাস্কো দা গামা সমুদ্রপথে ভারত আবিষ্কার করেন এবং পেড্রো আলভারেজ ক্যাব্রাল আবিষ্কার করেন ব্রাজিল। পর্তুগাল ছিল বিশ্বের প্রথম বৈশ্বিক সাম্রাজ্য, যার কলোনি ছিল দক্ষিণ আমেরিকা, আফ্রিকা এবং এশিয়া জুড়ে। তাদের উপনিবেশ এতটাই বড় ছিল যে একসময় প্রায় অর্ধেক পৃথিবী পর্তুগালের অধীনে ছিল। এই সময় তারা বিশ্বের অনেক দেশ ও অঞ্চলকে তাদের দীর্ঘ উপনিবেশের অধীনে আনে। যুক্তরাজ্যের মতোই পর্তুগিজ সাম্রাজ্য একসময় বিশ্ব অর্থনীতিকে নিয়ন্ত্রণ করত। এই আবিষ্কারের যুগে পর্তুগিজদের ব্যবহৃত বিখ্যাত নৌযানটির নাম ছিল ক্যারাভেল, যা দূরপাল্লা যাত্রার জন্য বিশেষভাবে নির্মিত হয়েছিল। কিন্তু এই বিশাল সাম্রাজ্য পতনও ঘটেছিল বেশ নাটকীয়ভাবে। 18শো শতাব্দীতে লিসবনে ভয়াবহ ভূমিকম্প এবং নেপোলিয়নের যুদ্ধ পর্তুগিজ সাম্রাজ্যকে দুর্বল করে দেয়। ব্রাজিলের স্বাধীনতা এবং অবশেষে 1974 সালের বিপ্লবের পর আফ্রিকার উপনিবেশগুলো স্বাধীন হলে সাম্রাজ্যের সম্পূর্ণ পতন ঘটে। কিন্তু এই অতীত পর্তুগিজদের মনে রেখে দিয়েছে এক গভীর সাউদাদি, যা হলো হারানো গৌরবের এক আবেগপূর্ণ অনুভূতি। তবে উল্লেখ্য বিষয় হলো উপনিবেশিক সময়ে পর্তুগালে দাস প্রথার প্রচলন ছিল। পঞ্চদশ শতকে পর্তুগাল ছিল ট্রান্স আটলান্টিক দাস বাণিজ্যের পথিকৃৎ এবং প্রধান শক্তি। পঞ্চদশ শতক থেকে ঊনবিংশ শতকের মধ্যে প্রায় 60 লাখ আফ্রিকানকে পর্তুগিজ জাহাজ করে জোরপূর্বক আটলান্টিক মহাসাগর পার করে দাস হিসাবে বিক্রি করা হয়। পর্তুগালের উপনিবেশের সাথে সাথে দাস প্রথাও এখন বিলুপ্ত হয়ে গেছে। তবুও পর্তুগিজ সাম্রাজ্য প্রায় 600 বছর ধরে টিকে ছিল, যা বিশ্বের দীর্ঘতম সাম্রাজ্যগুলোর মধ্যে অন্যতম। বিখ্যাত ব্যক্তিত্ব। ইতিহাসের পাতায় যাদের নাম স্বর্ণাক্ষরে লেখা, এবার আলোচনা করা যাক সেই বিখ্যাত ব্যক্তিদের নিয়ে। পর্তুগালে জন্ম হয়েছে এমন কিছু বিখ্যাত ব্যক্তিত্বের যারা বিশ্বকে নতুন পথ দেখিয়েছে। সমুদ্রপথে নতুন বিশ্ব আবিষ্কার করে বিশ্ব মানচিত্র পাল্টে দেন ভাস্কো দা গামা এবং ফার্ডিনান্ড ম্যাগেলান। দীর্ঘকাল পর্তুগাল শাসন করা একনায়কতান্ত্রিক শাসক ছিলেন অ্যান্টোনিও ডি অলিভেইরা সালজার। এছাড়া বিংশ শতাব্দীর অন্যতম প্রভাবশালী কবি ও লেখক ফার্নান্দো পেসোয়া এবং নোবেল বিজয়ী সাহিত্যিক জেসস সারামাগো পর্তুগিজ সাহিত্যকে বিশ্বমঞ্চে তুলে ধরেছেন। আর বর্তমান বিশ্বের অন্যতম সেরা ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালদো পর্তুগালকে এক নতুন পরিচিতি দিয়েছেন। বিখ্যাত সাহিত্যিক জোসে সারামাগো 1998 সালে নোবেল পুরস্কার লাভ করেন, যা পর্তুগালের সাহিত্যিক জগতে এক বিশাল অর্জন। আবিষ্কার। পর্তুগিজরা যে শুধু নতুন পথ আবিষ্কার করেছে তা নয়, বরং তারা গুরুত্বপূর্ণ প্রযুক্তিও এনেছে। পর্তুগিজরা সম্ভবত আধুনিক অ্যাটলাস বা মানচিত্রের বই ব্যবহার শুরু করেছিল এবং প্রথম কার্যকরভাবে অ্যাঙ্কার বা নোঙর ব্যবহার করেছিল নৌ পরিবহনে। এছাড়াও তারা লবণাক্ত মাছ সংরক্ষণ পদ্ধতি আবিষ্কার করেছিল, যা
দীর্ঘ সমুদ্র যাত্রার খাদ্য সংরক্ষণের বিপ্লব এনেছিল। শিক্ষা ব্যবস্থা শুধু আবিষ্কারই নয়, জ্ঞান চর্চাতেও পর্তুগাল রেখেছে প্রাচীন ও আধুনিক ছাপ। ইতালি এবং যুক্তরাজ্যের মতোই পর্তুগালও তার শিক্ষা ব্যবস্থার জন্য বিখ্যাত। পর্তুগালের প্রাচীনতম বিশ্ববিদ্যালয় হল ইউনিভার্সিটি অব কোইম্ব্রা, যা 1290 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। এটি ইউরোপের প্রাচীনতম বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে অন্যতম এবং ইতালির বলোনিয়া বিশ্ববিদ্যালয়ের মতোই জ্ঞানের আলো ছড়িয়েছে। পর্তুগিজ বিশ্ববিদ্যালয়গুলো বর্তমানে বিজ্ঞান, প্রযুক্তি এবং সমুদ্রবিদ্যা গবেষণায় বেশ এগিয়ে। পর্তুগালের ডিগ্রি ইউরোপীয় ইউনিয়নের সদস্য হওয়ায় বিশ্বজুড়ে স্বীকৃত, যা একে আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য একটি আকর্ষণীয় গন্তব্যে পরিণত করেছে। বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি বিশ্বের সবচেয়ে প্রাচীন বুক স্টলও পর্তুগালে অবস্থিত। বুক স্টলটির নাম লিব্রারিয়া ব্রেটান্ড, যেটি লিসবনের শিয়াডো এলাকায় অবস্থিত। 1732 খ্রিস্টাব্দে এটি প্রতিষ্ঠিত হয়েছিল। প্রায় 290 বছরেরও বেশি সময় ধরে সেবা দিয়ে আসা এই বুক স্টলটি গিনেস ওয়ার্ল্ড রেকর্ডেও জায়গা করে নিয়েছে। এটি পর্তুগালের সাহিত্য ও সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ অংশ। এটি পর্তুগিজ লেখক এবং বুদ্ধিজীবীদের মিলনস্থল হিসেবেও পরিচিত ছিল। কোইম্ব্রা বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরি তার দৃষ্টিনন্দন বারোক স্থাপত্য এবং প্রাচীন বইয়ের সংগ্রহের জন্য বিশ্বজুড়ে বিখ্যাত। অর্থনীতি প্রাচীন জ্ঞানের পাশাপাশি অর্থনৈতিক দিক থেকেও পর্তুগাল দ্রুতগতিতে আধুনিকতার পথে হাঁটছে। পর্তুগাল ইউরোপীয় ইউনিয়নের অংশ এবং তারা মুদ্রা হিসেবে ইউরো ব্যবহার করে। এটি বিশ্বের সবচেয়ে পুরানো দেশগুলোর মধ্যে অন্যতম হলেও এর অর্থনীতি আধুনিকতায় দ্রুত গতিতে ছুটছে। ব্রেক্সিট এবং অন্যান্য ইউরোপীয় দেশগুলোর জীবনযাত্রার ব্যয়ের তুলনায় পর্তুগাল এখন বিদেশি বিনিয়োগ এবং রিমোট কর্মীদের জন্য ইউরোপের অন্যতম সুইট স্পট বা আদর্শ স্থান। বিশেষ করে ডিজিটাল নোমেড ভিসা এবং তুলনামূলকভাবে কম ট্যাক্সের কারণে এটি প্রযুক্তি ও সৃজনশীল খাতের কর্মীদের আকর্ষণ করছে। লিসবনে প্রতি বছর অনুষ্ঠিত হয় ওয়েব সামিট, যা বিশ্বের অন্যতম বৃহত্তম প্রযুক্তি সম্মেলন, যা পর্তুগালকে গ্লোবাল টেক ম্যাপে গুরুত্বপূর্ণ স্থান দিয়েছে। পর্তুগাল তার অর্থনীতির পাশাপাশি যোগাযোগ ব্যবস্থাকেও প্রসারিত করেছে। তার অন্যতম উদাহরণ হল ভাস্কো দা গামা সেতু, যেটি ইউরোপের সর্ববৃহৎ সেতু হিসাবে স্বীকৃত। প্রধান অর্থনৈতিক খাত পর্তুগালের জিডিপি বা মোট দেশজ উৎপাদন প্রধানত 3টি খাত থেকে আসে। এই 3টি খাতের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল সেবা খাত, যেটি জিডিপিতে সবচেয়ে বেশি অবদান রাখে, যা প্রায় 75%-এরও বেশি। এই খাতের প্রধান চালিকা শক্তি হল পর্যটন, ব্যাংক, অর্থ সংস্থান, বীমা এবং টেলিযোগাযোগ। পর্তুগালের আন্তর্জাতিক ডায়ালিং কোড হল +351। বিপুল সংখ্যক আন্তর্জাতিক পর্যটকের আগমন প্রবৃদ্ধি, কর্মসংস্থান এবং বৈদেশিক মুদ্রার আয়ে বড় ভূমিকা রাখে। পর্তুগালের দ্বিতীয় গুরুত্বপূর্ণ খাতটি হল শিল্প খাত। জিডিপিতে প্রায় 20-22% পর্যন্ত অবদান রাখে এই খাতটি। এই খাতের প্রধান শিল্পগুলির মধ্যে রয়েছে টেক্সটাইল ও পোশাক, জুতা, কাঠ ও কর্ক পণ্য, ধাতব শিল্প এবং সিরামিক। পর্তুগাল তাদের ঐতিহ্যবাহী ও ঐতিহাসিক টাইলস শিল্পের জন্য বিশ্বজুড়ে বিখ্যাত, যা আজুলেজো নামে পরিচিত। গির্জা, প্রাসাদ, বাড়িঘর, রেল স্টেশন, এমনকি সাধারণ বাড়ির ভেতরের ও বাইরের দেয়ালে প্রায় সবখানে আজুলেজোর ব্যবহার দেখা যায়। লিসবনে একটি ন্যাশনাল মিউজিয়াম অব আজুলেজো আছে, যা এই শিল্পের ইতিহাস ও বিবর্তন তুলে ধরে। পর্তুগালের লক্ষ্য হল 2030 সালের মধ্যে দেশের 85% বিদ্যুৎ নবায়নযোগ্য উৎস থেকে উৎপাদন করা। এছাড়া
দেশটি 2045 সালের মধ্যে কার্বন নিরপেক্ষতা অর্জনের সম্ভাবনা নিয়ে কাজ করছে। এরই ধারাবাহিকতায় পর্তুগাল তাদের বিদ্যুতের চাহিদা যোগান দিতে নবায়নযোগ্য উৎসের দিকে ঝুঁকছে। এরই অংশ হিসেবে তারা বায়ুশক্তি এবং সৌরশক্তির পাশাপাশি সমুদ্রের ঢেউ থেকেও বিদ্যুৎ উৎপাদন করছে। উল্লেখ্য যে পর্তুগালের প্রকৌশলীরা ওয়েভ এনার্জি প্রযুক্তি ব্যবহার করে সমুদ্রের ঢেউ থেকে সফলভাবে বিদ্যুৎ উৎপাদন করছে। সর্বশেষ, পর্তুগালের সবচেয়ে কম গুরুত্বপূর্ণ খাত হল কৃষি খাত। জিডিপিতে এই খাতের অবদান সবচেয়ে কম, যা প্রায় 2 থেকে 3%। যদিও সামগ্রিক অর্থনীতিতে অবদান কম, তারপরেও ওয়াইন, জলপাই তেল এবং ফল ও সবজি এই খাতের গুরুত্বপূর্ণ রপ্তানি পণ্য। এছাড়া পর্তুগাল বিশ্বের সবচেয়ে বড় কর্ক উৎপাদনকারী দেশ। বিশ্বের প্রায় অর্ধেক কর্ক এখানেই উৎপাদিত হয় এবং এটি একটি গুরুত্বপূর্ণ রপ্তানি পণ্য। পর্তুগালের অ্যালেন্টেজো অঞ্চলে বিশ্বের বৃহত্তম কর্ক অরণ্যগুলো দেখতে পাওয়া যায়। ভাষা ও সংস্কৃতি। অর্থনৈতিক আলোচনা শেষে এবার নজর দেওয়া যাক পর্তুগালের ভাষা, সংস্কৃতি আর ফেডো সুরের দিকে। পর্তুগালের সরকারি ভাষা পর্তুগিজ, যা প্রায় 25 কোটি মানুষের ভাষা। এটি বর্তমানে ইউরোপ সহ 4টি মহাদেশের 9টি স্বাধীন দেশের সরকারি ভাষা। এই ভাষার মাধ্যমে জন্ম নিয়েছে এক গভীর আবেগপূর্ণ সঙ্গীত, ফ্রেডো। যা হারানো ভালোবাসা বা নিয়তির দুঃখ প্রকাশ করে। এই ফ্রেডো ইউনেস্কো ইনটেনজিবল হেরিটেজের অংশ। পর্তুগিজ ভাষার প্রভাব এত বেশি যে এটি ল্যাতিন আমেরিকার বৃহত্তম দেশ ব্রাজিলেরও সরকারি ভাষা। সংস্কৃতি ও খাবার। পর্তুগিজ স্থাপত্যে আজুলেজো নামের রঙিন টাইলসের ব্যাপক ব্যবহার দেখা যায়, যা এর আরবি ও মরিশ প্রভাব তুলে ধরে। ইতালির পিৎজা পাস্তার মতো কোনো জাতীয় খাবার না থাকলেও শুকনো কডফিশ এবং বিশ্বখ্যাত মিষ্টান্ন পেস্টেল দে নাটা পর্তুগালের সংস্কৃতিকে তুলে ধরে। জনশ্রুতি আছে যে বাকালিয়াও দিয়ে নাকি 365 দিনের জন্য 365 ধরনের খাবার তৈরি করা যায়। খেলাধুলা। ইতালি, যুক্তরাজ্য এবং পোল্যান্ডের মতো পর্তুগালেও ফুটবল সবচেয়ে জনপ্রিয় খেলা। এ দেশের সবচেয়ে উজ্জ্বল নক্ষত্র হলেন ক্রিশ্চিয়ানো রোনালদো, যিনি শুধুমাত্র একজন ফুটবলার নন, বরং পর্তুগালের বৈশ্বিক প্রতীক। ফুটবলের ইতিহাসে অন্যতম সেরা এই খেলোয়াড় জাতীয় দলের হয়ে অসংখ্য রেকর্ড গড়েছেন এবং তার হাত ধরে পর্তুগাল 2016 সালে ইউরো চ্যাম্পিয়নশিপ জয়লাভ করে। তার নেতৃত্বাধীন পর্তুগাল জাতীয় দল বিশ্ব ফুটবলে একটি অত্যন্ত শক্তিশালী অবস্থান ধরে রেখেছে। ভ্রমণ ও প্রবাসী প্রসঙ্গ। ইতিহাস, সংস্কৃতি আর ফুটবলের এই দেশটা ভ্রমণ কিংবা কাজের জন্য কতটা আকর্ষণীয়, এবার সেই দিকে দৃষ্টি দেওয়া যাক। পর্তুগাল হলো ইউরোপের অন্যতম শান্তিপূর্ণ ও নিরাপদ দেশ। এর নিরাপত্তা, ঐতিহাসিক স্থাপত্য এবং প্রাকৃতিক সৌন্দর্য এটিকে বিশ্বজুড়ে পর্যটকদের কাছে আকর্ষণীয় করে তুলেছে। পর্তুগালের কিছু বিখ্যাত স্থান ও ঐতিহ্য নিয়ে আলোচনা করা যাক। টর্রে দে বেলেম, লিসবন। আবিষ্কারের যুগের প্রতীক হিসেবে 1500 এর দশকে নির্মিত এই দুর্গটি টাগুস নদীর মুখে অবস্থিত। এটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। জেরোনিমস মনাস্ট্রি। লিসবনের বেলেমে অবস্থিত এই বিশাল মঠটি পর্তুগিজ ম্যানুয়েলান স্থাপত্যের এক চমৎকার উদাহরণ। ভাস্কো দা গামার সমাধি এখানেই রয়েছে। এটিও ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট।
পোর্তো ও ডোউরো ভ্যালি। ডোউরো নদীর তীরে অবস্থিত পোর্তো শহরটি তার ঐতিহ্যবাহী পোর্তো ওয়াইন, ঐতিহাসিক রিবেইরা জেলা এবং আধুনিক ডম লুইস আই ব্রিজের জন্য বিশ্বখ্যাত। ডোউরো উপত্যকার ওয়াইন প্রস্তুতকারী অঞ্চলটি বিশ্বের প্রাচীনতম ওয়াইন অঞ্চলগুলোর মধ্যে অন্যতম। কর্ক গাছ এবং কর্ক অরণ্য। পর্তুগাল বিশ্বের কর্ক উৎপাদনের বৃহত্তম দেশ। এখানকার কর্ক অরণ্যগুলি দেশটির প্রাকৃতিক এবং অর্থনৈতিক ঐতিহ্যের একটি অংশ। হাড়ের তৈরি চ্যাপেল। পর্তুগালের এবোরা শহরে অবস্থিত সেন্ট ফ্রান্সিস গির্জার পাশে থাকা একটি ছোট চ্যাপেল। এর অভ্যন্তরীণ দেয়াল ও স্তম্ভগুলো প্রায় 5000 মানুষের কঙ্কাল ও খুলি দিয়ে সজ্জিত। 16 শতকে ফ্রান্সিসকান সন্ন্যাসীরা জীবন ও মৃত্যুর ক্ষণস্থায়িতা নিয়ে মানুষকে ভাবাতে এই চ্যাপেলটি নির্মাণ করেন। এর প্রবেশদ্বারে একটি বিখ্যাত ল্যাটিন শিলালিপি আছে, যার অর্থ আমরা এই যে হাড়েরা এখানে আছি তোমাদের হাড়ের অপেক্ষায়। পেনা ক্যাসেল সিন্টার পাহাড়ের চূড়ায় অবস্থিত একটি রোমান্টিক রাজকীয় প্রাসাদ। এর উজ্জ্বল লাল ও হলুদ রং এবং বিভিন্ন স্থাপত্য শৈলীর মিশ্রণ একে রূপকথার প্রাসাদের চেহারা দিয়েছে। রাজা দ্বিতীয় ফার্দিনান্দ এটি নির্মাণ করেন। এটি পর্তুগালের 7টি আশ্চর্যের মধ্যে একটি এবং ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে স্বীকৃত। সর্ববৃহৎ আন্ডার ওয়াটার পার্ক। পর্তুগালের সমুদ্র তীরবর্তী অঞ্চল আলগার্ভের পোর্টিমাও শহরের কাছে অবস্থিত। এটি ইউরোপের বৃহত্তম কৃত্রিম প্রবাল প্রাচীরগুলোর মধ্যে একটি, যেখানে 4টি অব্যবহৃত পর্তুগিজ সেনাবাহিনীর জাহাজ ডুবিয়ে দেওয়া হয়েছে। এটি কেবল ডাইভিংয়ের স্থানেই নয়, বরং সামুদ্রিক ইকোসিস্টেমের বিকাশেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এছাড়াও পর্তুগালের নাজারে সৈকত বিশ্বের সবচেয়ে উঁচু ঢেউগুলোর জন্য বিখ্যাত, যা সার্ফারদের জন্য বড় আকর্ষণ। তবে শুধু ভ্রমণ পিপাসুরাই নয়, বরং কাজের সুযোগের সন্ধানেও বহু প্রবাসী এখন পর্তুগালে পাড়ি জমাচ্ছেন। ইউরোপে কাজের ভিসার জন্য পর্তুগাল বর্তমানে অপেক্ষাকৃত সহজ গন্তব্যগুলোর মধ্যে অন্যতম। নির্মাণ, কৃষি, হোটেল ও রেস্তোরাঁ খাতে বাংলাদেশি কর্মীদের জন্য কাজের সুযোগ রয়েছে। পর্তুগালে জীবনযাত্রার ব্যয় ইউরোপের অনেক দেশের তুলনায় কম হওয়ায় এটি প্রবাসীদের জন্য সঞ্চয়ের ভালো সুযোগ সৃষ্টি করে। যদিও পর্তুগালে গড় বেতন 800 থেকে 1200 ইউরোর আশেপাশে। পর্তুগালের সরকার তুলনামূলকভাবে অভিবাসী বান্ধব হওয়ায় এখানে বৈধতা পাওয়াটাও অনেকের জন্য সহজ হয়। পর্তুগাল এমন একটি দেশ যেখানে আপনি বৈধভাবে বসবাস শুরু করার পরে 5 বছর পর সহজে স্থায়ী বাসিন্দা বা নাগরিকত্বের জন্য আবেদন করতে পারেন। পর্তুগালে কিভাবে যাবেন? পর্তুগাল মূলত 2টি প্রধান ক্যাটাগরির মাধ্যমে যাওয়া যায়। প্রথমত স্বল্পকালীন ভিসা, শর্ট স্টে বা সেনজেন ভিসা, এবং দ্বিতীয়ত দীর্ঘকালীন ভিসা, লং স্টে বা ন্যাশনাল ভিসা। স্বল্পকালীন ভিসা বা শর্ট স্টে ভিসা সাধারণত 90 দিনের জন্য দেওয়া হয়। এর মধ্যে ট্যুরিস্ট ভিসা পর্যটন বা ব্যক্তিগত পরিদর্শনের জন্য, এবং বিজনেস ভিসা ব্যবসায়িক মিটিং, কনফারেন্স বা প্রশিক্ষণে অংশগ্রহণের জন্য। শর্ট স্টে ভিসার সুবিধা হলো এই ভিসায় পর্তুগাল সহ পুরো সেনজেন এলাকার দেশগুলোতে প্রবেশ করা যায়, তবে এটি সাধারণত কাজ বা স্থায়ী বসবাসের অনুমতি দেয় না। দীর্ঘকালীন ভিসা বা লং স্টে ভিসা 90 দিনের বেশি সময় ধরে বসবাস, কাজ, পড়াশোনা বা স্থায়ীভাবে বসবাসের অনুমতি লাভের উদ্দেশ্যে দেওয়া হয়। বাংলাদেশ থেকে কাজের জন্য পর্তুগাল যেতে হলে প্রধানত ন্যাশনাল ভিসা বা ডি ভিসার জন্য আবেদন করতে হয়।
এই প্রক্রিয়াটি সাধারণত বাংলাদেশে অবস্থিত বিএফএস গ্লোবালের মাধ্যমে শুরু হলেও ভিসা সংক্রান্ত চূড়ান্ত সিদ্ধান্ত ও আবেদন প্রক্রিয়াকরণ হয় ভারতের পর্তুগিজ দূতাবাস থেকে। কাজের উদ্দেশ্যে প্রধানত দুটি ভিসা প্রচলিত, D1 ওয়ার্ক ভিসা এবং জব সিকার ভিসা। D1 ওয়ার্ক ভিসার জন্য কি কি প্রয়োজন? D1 ওয়ার্ক ভিসার জন্য পর্তুগাল যাওয়ার আগে আপনার একটি বৈধ কাজের চুক্তি বা এমপ্লয়মেন্ট কন্ট্রাক্ট আবশ্যক। অন্যদিকে জব সিকার ভিসা আবেদনকারীকে পর্তুগালে গিয়ে চাকরি খোঁজার জন্য একটি নির্দিষ্ট সময়ের অনুমতি দেয়। উভয় ক্ষেত্রেই একটি বৈধ পাসপোর্ট, পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট, স্বাস্থ্য বীমা, পর্যাপ্ত আর্থিক সংস্থানের প্রমাণ এবং পর্তুগালে থাকার প্রাথমিক ব্যবস্থার প্রমাণপত্র জমা দিতে হয়। এছাড়া D4 স্টুডেন্ট ভিসা পর্তুগিজ উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে পূর্ণকালীন পড়াশোনার জন্য এবং D6 ফ্যামিলি রিইউনিফিকেশন ভিসা পর্তুগালে বৈধভাবে বসবাসকারী কারো পরিবারের সদস্য হিসাবে তার সাথে যোগ দেওয়ার জন্য দেওয়া হয়ে থাকে। সব মিলিয়ে আজকের আলোচনা থেকে আমরা পর্তুগালের একটি সামগ্রিক ধারণা পেলাম। পর্তুগাল গৌরব আর আধুনিকতার এক অনন্য মিশ্রণ। এর ঐতিহাসিক সাম্রাজ্য, বিশ্বমানের শিক্ষা এবং সাশ্রয়ী জীবনযাত্রার মান এই দেশটিকে ইউরোপের এক বিশেষ আলোচনার কেন্দ্রে রেখেছে। পর্তুগালের কোন দিকটা তোমাকে সবচেয়ে বেশি আগ্রহী করেছে? এর আবিষ্কারিক ইতিহাস নাকি ডিজিটাল নোম্যাডদের সুযোগ? কমেন্ট করে জানাও। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হবে পরের কোনো বিশ্লেষণে।